আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারজানা তানি এবং আমি পারভিন মিতু। গেল 24 ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় 1.5 শতাধিক মানুষ মারা গেছে। করোনায় মৃত্যু সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজধানীর হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। আপনজনদের জীবন বাঁচাতে স্বজনরা ছুটছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। এদিকে 30 থেকে কমিয়ে 25 করা হয়েছে করোনা টিকা নিবন্ধনের বয়স। বিস্তারিত রায়হান শোভনের রিপোর্টে। মেয়ের অবস্থা যা বলার মতো না, পাচ্ছে খুব কষ্ট লাগতেছে কি। একটি সিটের জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরে ক্লান্ত হয়ে সন্তান সম্ভবা ও করোনায় আক্রান্ত মেয়ে শম্পাকে বাঁচাতে এভাবেই আর্তনাদ করতে থাকেন ষাটোর্ধ্ব বিদ্যুৎ কীর্তনিয়া। পাশ থেকে মেয়ের শ্বাস প্রশ্বাস ঠিক রাখতে অনবরত বাতাস দিয়ে যাচ্ছেন মা শেফালি কীর্তনিয়া। তা বিভিন্ন জায়গায় চেষ্টা করে ই করলো না, তারপর শেষে এইখানে নিয়ে আসলাম, এই সেই ইবনে সিনার থেকে কেবল এইখানে আসলাম। স্বামী অভিলাষ সংক্রমিত হওয়ার মাত্র 7 দিন পর করোনা উপসর্গ দেখা দেয় শম্পার শরীরে। একে তো সন্তান সম্ভবা, তার উপর তীব্র শ্বাসকষ্ট। মেয়ে না মেয়ের গর্ভের সন্তান, কাকে বাঁচাবেন তা নিয়ে শঙ্কায় বাবা বিদ্যুৎ। এখন আমাদের বাচ্চার চাইতে হলো তাকে বাঁচানোটাই হচ্ছে বড়, এইটা হলো আমি মনে করি। রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা যায় করোনার চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের এমন হাহাকারের দৃশ্য। ডায়াবেটিস নেমে গেছে, শরীর দুর্বল, খালি রোগে খেলা দেয়, মনে করেন যাচ্ছে না সুন্দরভাবে একটা কথা বলবো তা বলে না। এদিকে করোনা ভাইরাসের টিকা নেওয়ার জন্য বয়সের সীমাবদ্ধতা কমিয়ে 25 বছর করা হয়েছে। এখন থেকে দেশের 25 বছর বা তার চেয়ে বেশি বয়সীরা টিকা নিতে পারবেন। দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না ও সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে। রায়হান শোভন, আরটিভি, ঢাকা। করোনা 3 ডোজ টিকা গ্রহণের দাবিদার নারায়ণগঞ্জের সেই আলোচিত যুবক ওমর ফারুক নিখোঁজ হননি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন, তবে তিনি সুস্থ আছেন বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার নজরুল ইসলাম খান। ঘটনা তদন্তে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএসএমএমইউ। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। গেল 26 জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা টিকা দিতে আসেন সৌদি প্রবাসী ওমর ফারুক। টিকা দেওয়া শেষে তিনি গণমাধ্যমকে জানান 3 ডোজ টিকা নিয়েছেন তিনি। যখন টিকা দেওয়া শেষ তখন আমি বললাম যে কোথায় যাবো, উনি দেখালো সামনের দিকে। সামনে আসলাম, উনিও একটা টিকা দিল, অন্যরা জিজ্ঞাসা করলাম কোথায় যাবো, উনি দেখা দিল সামনের দিকে। তো সামনে আসলাম, আর কিছু জিজ্ঞাসা করেনি, দিয়ে দিচ্ছে সরাসরি 3বার মোট। বিষয়টা নিয়ে তোলপাড় শুরু হলে নারায়ণগঞ্জের বাসা থেকে ওমর ফারুককে তুলে নিয়ে আসে র্যাব। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় তাকে। হাসপাতালটির পরিচালক জানান ওমর ফারুক আদৌ 3 ডোজ টিকা নিয়েছেন কিনা তা খতিয়ে দেখতে মেডিসিন বিভাগের একজন অধ্যাপকের নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ভদ্রলোককে যদি সত্যিকার অর্থে 3টা ভ্যাকসিন কেউ দিয়ে থাকে তাহলে সে সুস্থ থাকার কথা না, তার কিছু না কিছু সমস্যার কথা। 3বার একাধিকবার ভ্যাকসিন দিতে গেল, ওনারই তো বলা উচিত ছিল যে আমি অলরেডি ভ্যাকসিন দিয়ে ফেলছি। এটা কোনোভাবেই হয় না এবং আমরা এত নিশ্চিত যে এই ধরনের কোনো ঘটনা এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। এ সময় তিনি বলেন ওমর ফারুক মানসিকভাবে বিকারগ্রস্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সে মানসিকভাবে সুস্থ কিনা, অনেক সময় আমরা যদি মানসিকভাবে সুস্থ না হই তাহলে কিন্তু স্টেটমেন্ট, একটা সুস্থ লোকের স্টেটমেন্ট এবং মানসিকভাবে অসুস্থ লোকের স্টেটমেন্টের মধ্যে কিন্তু একটু ডিফার করে। করোনা রোগীদের চিকিৎসায় 200 শয্যার ফিল্ড হাসপাতালের কার্যক্রম শনিবার চালু হচ্ছে না, তবে দ্রুতই তা চালু করা হবে বলেও জানান পরিচালক নজরুল ইসলাম খান। আমাদের সেই নির্ধারিত সময় আমরা করতে পারি না। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। অনেকটাই ভেঙে পড়ার উপক্রম হয়েছে কঠোর লকডাউন। আজও রাজধানী সহ সারা দেশের সড়কে গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহনের চলাচল বেড়েছে। মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। জনগণের লকডাউন না মানার প্রবণতায় করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী লাগাম টেনে ধরা সম্ভব হবে না বলে মত জনস্বাস্থ্যবিদদের। আপেল শেয়ারের রিপোর্ট। রাজধানীর সোনারগাঁও মোড়ে যানবাহনের অতিরিক্ত চাপ দেখে বোঝার উপায় নেই কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর লকডাউন চলছে। স্বাভাবিক নিয়মে এ চলাচল শুধু সোনারগাঁও মোড় নয়, এমন দৃশ্য রাজধানীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ সড়কের। চেকপোস্ট বসিয়ে অপ্রয়োজনে বের হওয়াদের নিয়ন্ত্রণের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনাতেও গুরুত্ব দিতে হচ্ছে পুলিশকে। এমন বাস্তবতায় কঠোর বিধিনিষেধের সুফল পাওয়া নিয়ে সংশয়ে জনস্বাস্থ্যবিদরা। দেশের চলমান লকডাউনে মানুষ লকডাউন মানতে চাচ্ছে না, বাইরে বেরিয়ে আসছে। এতে সংক্রমণের ধারাবাহিকতাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। ফলে
মানুষ অসুস্থ বেশি হবে, হাসপাতালে বেশি ভর্তি হবে এবং চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে এবং মৃত্যুর হারও অনিবার্যভাবে বেড়ে যাবে। শুধু রাজধানী নয়, চট্টগ্রাম, বরিশাল সহ দেশের বিভিন্ন জেলার মানুষ লকডাউন বাস্তবায়নে সহযোগিতার হাত গুটিয়ে নিয়ে বাইরে বের হচ্ছে। মানুষ তো আমরা 7-8 জন, ওই 2 কেজি চালি হবে না। লকডাউন বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করতে আরো জোরালো ভূমিকা রাখার তাগিদ বিশেষজ্ঞদের। মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য এলাকা ভিত্তিক কমিটি করে প্রত্যেকটি বাড়ি ঘরে ঘরে গিয়ে মানুষকে বলতে হবে মাস্ক ছাড়া যেন কেউ বাইরে না আসে এবং বাইরে আসতে এলাকার মানুষ তাকে প্রতিহত করে বাড়িতে ঠেলে পাঠিয়ে দিবে। বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মানাতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইন অমান্য করায় চুয়াডাঙ্গা, রংপুর, কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়েছে। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। অর্থনীতির স্বার্থে লকডাউনের মধ্যে তৈরি পোশাক সহ সব শিল্প কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। FBCCI সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিনের নেতৃত্বে ব্যবসায়ী নেতারা সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করে এই দাবি জানান। তারা বলেন, কারখানা বন্ধ থাকায় একের পর এক ক্রয়াদেশ বাতিল হচ্ছে। আরও জানাচ্ছেন নাজিব ফরাইজি। করোনা সংক্রমণ ঠেকাতে কার্যকর ব্যবস্থার অংশ হিসেবে 23শে জুলাই থেকে ফের 2 সপ্তাহের কঠোর বিধিনিষেধে শিল্প কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। তবে সময়মতো তৈরি পোশাক সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রেতারা ক্রয়াদেশ বাতিল করে দেবেন, এমনটি সহ কয়েকটি কারণ দেখিয়ে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য সরকারের সঙ্গে বারবার আলোচনা করছেন ব্যবসায়ীরা। দাবি আদায়ে ফের FBCCI সভাপতির নেতৃত্বে BGMEA ও BKMEA সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে দেখা করেন। FBCCI সভাপতি বলেন, কারখানা বন্ধ রাখায় পণ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে, তাই স্বাস্থ্যবিধি মেনে কারখানা খুলতে চান ব্যবসায়ীরা। সাপ্লাই চেইনটা ভেঙে যাচ্ছে, আপনার পোর্টের যানজট আপনারা সবাই জানেন, আন্তর্জাতিক বাজার হারানোর একটা সম্ভাবনা আছে আমাদের, প্লাস আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলিও সাপ্লাই চেইনে প্রবলেম হচ্ছে। আমরা মনে করি যে ইন্ডাস্ট্রিগুলি খুলে দেওয়া দরকার, সেটাই আমরা ওনাদেরকে বলতে এসেছি। নিশ্চয়ই ওনারা এটিকে পজিটিভলি নেবেন। তিনি জানান, কারখানা চালু থাকলে শ্রমিকদের টিকা দেওয়াও সহজ হবে। আমরা স্বাস্থ্যবিধি মেনেই ফ্যাক্টরি চালাতে চাই এবং আমাদের ওয়ার্কারদের যে সকল টিকার কথা যেগুলি আসছে, স্বাস্থ্য অধিদপ্তর আছে, তাদের সাথে সমন্বয় করে যদি টিকাগুলি দিয়ে দিতে পারি আমাদের ওয়ার্কারদেরকে, ওয়ার্কফোর্সটাকে, তাইলে আমি মনে করি আমাদের ইকোনমিটা এগিয়ে যাবে। তবে শ্রমিকদের ঢাকায় ফিরতে কোনো নির্দেশনা দেয়া হয়নি বলে দাবি করেন BGMEA সভাপতি। বলেন, সরকারের ইতিবাচক সাড়া পেলেই কেবল ফিরতে বলা হবে। সরকার যখন আমাদের খোলার অনুমতি দিবে তখন থেকেই আমাদের ফ্যাক্টরি খুলবে। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। গেল 24 ঘন্টার রেকর্ড 194 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এবছর মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 2187 জন। এদিকে জনগণের সহযোগিতা ছাড়া নগরী থেকে ডেঙ্গু নির্মূল করা যাবে না বলে মনে করেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। উত্তর সিটির 42টি ওয়ার্ডে বিনা খরচে করা যাবে ডেঙ্গুর পরীক্ষা। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। দেশে করোনা সংক্রমণে মৃত্যুর মিছিল যখন বাড়ছে, ঠিক সেই সময়ে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। প্রতিদিন বাড়ছে আক্রান্ত আর মৃত্যু। এই যখন অবস্থা, তখন এডিস মশার লার্ভা কোথায় জন্ম নিতে পারে তার নমুনা দেখায় উত্তর সিটি কর্পোরেশন। এ সময় মেয়র বলেন, জনগণের সহযোগিতা ছাড়া নগরী থেকে ডেঙ্গু নির্মূল করা যাবে না। ডেঙ্গির থেকে বাঁচতে হবে, এই বাঁচার জন্য নিজেদের সতর্ক থাকতে হবে। আগামী শনিবার থেকে প্রত্যেক শনিবার দিন আমরা এটি একটি প্র্যাকটিসে, অভ্যাসে রূপান্তরিত করতে চাই। আমরা যদি অভ্যাস করে ফেলি, নিজের ঘর নিজে পরিষ্কার করবো, লজ্জা কিসে। উত্তর সিটিতে বিনা খরচে ডেঙ্গুর পরীক্ষার কথা জানিয়ে মেয়র বলেন, সবার ঢাকা মোবাইল অ্যাপসের মাধ্যমে ডেঙ্গু পরীক্ষার স্থান জানা যাবে। 42টি ওয়ার্ডে আমরা ডেঙ্গু টেস্ট শুরু করেছি, আমরা বিনা পয়সায় আমাদের হটলাইন চালু করেছি। আমরা চেষ্টাটা অব্যাহত রাখবো এবং আমাদের ক্যাম্পেইনটাকে আরো আমরা জোরদার করব। এদিকে ডেঙ্গুর লার্ভা যেন জন্ম নিতে না পারে, সেজন্য সাধারণ মানুষকে সচেতন করতে কয়েকটি ওয়ার্ডে প্রচারণা চালায় উত্তর সিটি কর্পোরেশন। এর মধ্যেও কিন্তু হাজার হাজার লার্ভা আছে। এছাড়াও এডিস মশার লার্ভা ধ্বংসে অভিযান পরিচালনা করে 2 সিটি কর্পোরেশন। 5,60,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সাকিবুর রহমান, RTV, ঢাকা।
টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পার্বত্য অঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 400 গ্রামের মানুষ। বান্দরবানের লামা, আলীকদম সহ বেশ কিছু এলাকায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আরও জানাচ্ছেন অভি ইসলাম। বান্দরবানে মাতামুহুরী ও সাঙ্গু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে প্লাবিত হয়েছে জেলার লামা, আলীকদম, নাইখাংছড়ি, থানচি সহ বেশ কিছু নিম্নাঞ্চল। পার্বত্য অঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 400 গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ। বন্ধ হয়ে গেছে জেলা সদরের সঙ্গে 7টি উপজেলার সড়ক যোগাযোগ। ভারী বর্ষণ অব্যাহত থাকায় দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কাও। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এদিকে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের গরিবুল্লাহ শাহ আবাসিক এলাকায় পাহাড় ধসে পড়ে। পাহাড় ধসে পড়ার ঘটনা ঘটে। আমাদের এলাকায় পানি প্লাবিত হয়ে সাধারণ মানুষগুলি বিপদে। এখন আমরা খুব অসহায় অবস্থায় আছি। ঘরবাড়ির মধ্যে সব মালামাল রেখে কোনো রকম জীবন নিয়ে আমরা আশ্রয় স্থানে আসছি। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 2 লাখ মানুষ। প্রধান প্রধান নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের এলাকার জনপ্রতিনিধিরা যা দিচ্ছে এগুলো খেয়ে তারা কোন রকম চলছে। এখানে যদি সরকার পক্ষ থেকে সাহায্য না করে মানুষ অনাহারে মারা যাবে। বরগুনায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ফসল নষ্ট হওয়ার পাশাপাশি ভেসে গেছে মাছের ক্ষেত। ঝোড়ো বাতাসে ভোলায় মনপুরা ও চরফ্যাশনে 2টি মাছ ধরার ট্রলার ডুবে গেলেও 11 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে অবিরাম বৃষ্টিতে উপকূলীয় জেলা বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে 1.5 লক্ষ পরিবার। ভেসে গেছে 2 সহস্রাধিক মাছের ক্ষেত। পদ্মা নদীর ভাঙন রক্ষার কাজ শেষ না হতেই রাজবাড়ীর 376 কোটি টাকার প্রকল্পে গত দুদিনের কয়েক দফা ভাঙনে প্রায় 250 মিটার এলাকার সিসি ব্লক ধসে গিয়ে ভাঙন দেখা দিয়েছে। অভি ইসলাম, টিভি। বুয়েটের স্থাপত্য বিভাগের এক নারী শিক্ষার্থীকে ফেসবুকে যৌন হয়রানির ঘটনায় তোলপাড় চলছে। সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুয়েটের ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক মিজানুর রহমান জানান, ঘটনাটি তদন্তে কমিটি হয়েছে। অভিযোগের সত্যতা মিললে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জেন্ডার ও মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, বুয়েটের মতো প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। আতিকা রহমানের রিপোর্ট। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডের পর আবারও আলোচনায় স্বনামধন্য বিদ্যাপীঠ বুয়েট। এবারের বিষয় স্থাপত্য বিভাগের এক নারী শিক্ষার্থীকে ফেসবুকে যৌন হয়রানি বিষয়ে। স্থাপত্য বিভাগের এক শিক্ষার্থীর অভিযোগ, সিএসসি বিভাগের শিক্ষার্থী জারিফ প্রেমের প্রস্তাব দেন তাকে। রাজি না হওয়ায় অর্ধনগ্ন ছবি ও অশ্লীল ভিডিও পাঠায় জারিফ। মেয়েটি পুলিশে জানানোর কথা বলায় সহপাঠী সালমান সাঈদ, জারিফ ইকরাম ও জাহিদ মনোয়ার চৌধুরীকে নিয়ে মেয়েটিকে উত্ত্যক্ত করে সে। বিষয়টি জানাজানির পর তোলপাড় শুরু হয়। অভিযুক্তদের বয়কট করার দাবি সহ বুয়েটের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অনলাইনে প্রতিবাদ জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় মেসেঞ্জারের স্ক্রিনশট ও অভিযুক্তদের ছবি। বুয়েটের ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক বললেন, বিষয়টি নিয়ে তারা বিব্রত। আমি উপাচার্য মহোদয়কে জানিয়েছি এবং উপাচার্য মহোদয় সাথে সাথেই একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং তদন্ত কমিটি তাদের কাজ শুরু করেছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে আমাদের বোর্ড অফ রেসিডেন্স সেই রিপোর্টটি উপস্থাপন করে রিপোর্টের যে সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। জেন্ডার স্টাডিজ বিশেষজ্ঞরা বলছেন, বুয়েটের মতো প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থী নিরাপত্তাহীনতার ঘটনা অনাকাঙ্ক্ষিত। যত দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া সম্ভব হবে, তত কিন্তু আমাদের মধ্যে সচেতনতাটা কিছুটা হলেও তৈরি হবে, মানে এক ধরনের সাবধানতা বলতে পারেন। বুয়েটের এই ঘটনা থেকে যদি সত্যিকার অর্থে তদন্ত করে বিশ্লেষণ করে একটি দৃষ্টান্তমূলক একটা পদক্ষেপ নেওয়া যায়। বুয়েটে কাঙ্ক্ষিত পরিবেশ রক্ষায় একাডেমিক পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। দেশের সর্বোচ্চ একটি বিদ্যাপীঠের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা যখন এই ধরনের ঘটনাগুলো ঘটায়, তখন আমরা বলতে পারি যে মানুষের সামাজিক দক্ষতার জায়গাগুলোতে আমাদের নজরদারি আরও বেশি দেওয়া প্রয়োজন। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের, স্কুল হোক, কলেজ হোক বা বিশ্ববিদ্যালয় হোক, বেশ কয়েকজন শিক্ষক কিন্তু এই বিষয়ে প্রশিক্ষণ নিতে পারেন এবং তারাই স্ব প্রতিষ্ঠানের কাউন্সিলর হিসেবে কাজ করতে পারেন। বুয়েটের শিক্ষার্থীদের ফেসবুকে বুয়েটিয়ান সহ বিভিন্ন গ্রুপে সাধারণ শিক্ষার্থীরা একজোট হয়ে আন্দোলন করছেন। লকডাউনের কারণে ভার্চুয়ালি চলছে প্রতিবাদ।
আতিকা রহমান, RTV, ঢাকা। চট্টগ্রামে একটি হত্যা মামলায় যার হয়ে মিনু জেল খেটেছিলেন, অবশেষে সেই মূল আসামি কুলসুমি আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে নগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নিজামুদ্দিন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত 3 বছর ধরে তার হয়ে জেল খেটেছিলেন মিনু নামের আরেক নারী। গত 16 জুন আইনি প্রক্রিয়া শেষে মিনু কারাগার থেকে মুক্তি পান। 28 জুন রাতে বায়েজিদ সংযোগ সড়কে তিনি দুর্ঘটনায় নিহত হন। 2006 সালে এক গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় কুলসুমের পরিবর্তে জেল খাটেন মিনু। বিজ্ঞ আদালত থেকে একটা গ্রেপ্তারি পরোয়ানা আসে। আমরা গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পরে বিভিন্ন জায়গায় অভিযান করেছি একাধিকবার। কুলসুম আক্তার প্রতিদিনই তার স্থান ত্যাগ করত। আমরা গত রাত্রে ভোরে অনুমান 3টার দিকে কুলসুমাকে পতেঙ্গা থানা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদে যদি তার সাথে এই ঘটনায় কারো সম্পৃক্ততা পাওয়া যায়, আদালতের নির্দেশনা মেনেই আমরা আইনগত ব্যবস্থা নেব। কিলার গ্রুপের ভাড়াটে অস্ত্রধারী 3 সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদেরকে চাঁদপুরের হাইমচর ও ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে রাজধানীর ডিএমডি মিডিয়া সেন্টারে গোয়েন্দা পুলিশের প্রধান KM হাফিজ আক্তার এ তথ্য জানান। তিনি বলেন, গুলিবিদ্ধ ভুক্তভোগীর মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এয়ার বাদলের রিপোর্ট। পিস্তল এরা আরো 3টা পিস্তল বার করছে যেন আমি দৌড় দিতে না পারি। এমন তো অবস্থা, আমার বুকের দিকে তাক করে। এলাকায় কাজ করস আর ভাইকে চিনস না বলেই চালিয়ে দেয় গুলি। যুবরাজ তখন বলতেছে, আমি যুবরাজ, আমারে চিনস না, বড় ভাই চিনস না। তখন ওই গুলিটা আমি ও আমার থেকে 4-5 ফিট ফাঁকে ছিল। তখন ওই বুকের দিকে যখন তাক করেছে, আমি ওর গুলিটা পিস্তলটা থাপা দিছি। থাপা দিল ওই পিস্তলটা, তখন আমার এখানে লাগছে ওই গুলিটা। গুলি লাগে উরুতে। বলছিলেন রাজধানীর ভাসানটেক এলাকার যুবরাজ গ্রুপের হাতে গুলিবিদ্ধ আরব আলী। এখানে লাগলে তখন আমি চিৎকার মারছি, তোমার মেরে ফেলবে। রাজধানীর মাটিকাটা ভাসানটেক এলাকায় ভাড়াটে শুটার হিসেবে কাজ করত আটক হওয়া শাহজামান সাজু, দুলাল পেদা ওরফে GMP দুলাল ও সাইফুল ইসলাম সুজন সহ বেশ কয়েকজন। অস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াতো এলাকায়। বিভিন্ন উন্নয়ন কাজের ঠিকাদারদের থেকে চাঁদা আদায় করত তারা। চাঁদা না পেলেই ভয়ঙ্কর চেহারায় আবির্ভূত হতো এসব অস্ত্রধারীরা। গোয়েন্দা পুলিশের প্রধান জানান, ক্যান্টনমেন্ট, মাটিকাটা, ভাসানটেক ও কালশি এলাকায় তারা চাঁদাবাজি সহ নানা অপকর্ম করত। মূলত তারা সন্ত্রাসী ইব্রাহিম ও যুবরাজ তত্ত্বাবধানে ঢাকা মহানগর এলাকার বিভিন্ন জায়গায় মাটি ভরাট, বিতর্কিত জায়গা জমি দখল বেদখল এবং ঠিকাদারের নিকট থেকে চাঁদা চেয়ে তারা ভয় দেখাতো, কন্ট্রাক্ট শুটিং করত। কোথাও কেউ এই ধরনের সমস্যায় পড়লে আমাদেরকে জানাবেন বা নিকটস্থ থানায় জানাবে। আমরা ঢাকা শহরে এই ধরনের চাঁদাবাজদের কোনো অস্তিত্ব আমরা রাখব না। আটককৃতদের বিরুদ্ধে 3টি মামলা হয়েছে। AR বাদল, RTV, ঢাকা। 2 বছরের প্রকল্প শেষ হতে সময় লেগেছে 19 বছর। ব্যয় বেড়েছে 6 গুণ। তারপরেও সাভারের চামড়া শিল্প নগরীকে এখনও অসম্পূর্ণ ও পরিবেশ বান্ধব নয় বলে অভিযোগ খোদ ট্যানারি মালিকদেরই। নগরীতে যত্রতত্র ফেলা হচ্ছে চামড়ার কঠিন বর্জ্য। শতভাগ কার্যকর করা যায়নি বহুল আলোচিত কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার। এতে শিল্পনগরীটি পরিণত হয়েছে দূষণের নগরে। সমস্যা সমাধানে নতুন প্রকল্পের দিকে চোখ বিসিকের। নিহান নন্দীর ক্যামেরায় আরও জানাচ্ছেন সেলিম মালিক। একটি আধুনিক পরিবেশ বান্ধব শিল্পনগরীর প্রতিশ্রুতি নিয়ে 2003 সালে সাভারের হেমায়েতপুরে শুরু হয় চামড়া শিল্পনগরীর বাস্তবায়ন। 2 বছরে শেষ হওয়ার কথা থাকলেও 19 বছর পর চলতি বছরের জুন মাসে সমাপ্ত ঘোষণা করে বাস্তবায়নকারী সংস্থা বিসিক। প্রকল্পের কাজ শেষ হলেও শিল্প নগরীকে ঘিরে মালিক কিংবা শ্রমিক কেউ তেমন খুশি নন। চামড়ার কঠিন বর্জ্য ফেলার জায়গায় দেখা গেছে চরম অব্যবস্থাপনা। যেখানে সেখানে ফেলা হচ্ছে বর্জ্য, ছাড় পাচ্ছে না সামাজিক বনায়নের এই জায়গায়ও। এখানে গাছ লাগানোর কথা ছিল, এখানে না বর্জ্য যা আছে, ময়লা আবর্জনা বর্জ্য যা আছে, এখানে না দূষিত পরিবেশ দূষণ করতেছে। আর মানুষের বসবাস অযোগ্য হয়ে গেছে। গন্ধ যখন ঢুকে বাতাসে তখন ভাত খাইতে পারি না। আপনার জানালা টানা সব লাগায় স্প্রে দেয়, তারপরও বন্ধ আসে। শিল্পনগরীতে সবচেয়ে আলোচিত কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পুরোপুরি কার্যকর না করে বিদায় নিয়েছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। আর এসব কারণে নগরীর পাশে বিলুপ্তির পথে
আধুনিক জমজম সিটি, কমে গেছে জমির উৎপাদনশীলতাও। এই গন্ধ কেমিক্যালের গ্যাসে সব ফসল নষ্ট হয়ে যায়, ফুল ধরে ধরে ফুরে যায়। 15 লাখ 16 লাখ 20 লাখ টাকা শতাংশ, এই জমি 4 লাখ 5 লাখ টাকা শতাংশ হাত দিতে লাগে মানুষ, এবং জায়গা কিনে না মানছে। শিল্প মালিকদের অভিযোগ, একে কোনোভাবেই পরিবেশ বান্ধব শিল্পনগরী বলা যাবে না। কথা রাখেনি বিসিক। সলিড ওয়েস্ট ডাম্পিং আমাদের খুব মূল সমস্যা, এটা আমরা এখনো উন্মুক্ত স্থানে আমরা ফেলছি, আসলে এটা কোনো পরিবেশ বান্ধব না। মডার্নাইজ করে কিছু কিছু জিনিস পরিবর্তন করলে এই সিটিপি ভালোভাবে চালানো সম্ভব। অনেক অভিযোগে স্বীকার করলেন প্রকল্প পরিচালক, আশ্বাস দিলেন সমাধানের। ডাম্পিং একটা যে নতুন প্রজেক্ট নিলে তো ওটা 3 বছরের প্রজেক্ট হবে, আর আমরা যেহেতু 2টা ইনডোর ডাম্পিং আমরা তৈরি করে ফেলেছি, এই বছরে আমরা ওখানে আর ডাম্প যদি না হয় বাই দিস টাইম যে নতুন প্রজেক্টটা আসবে, নতুন প্রজেক্ট আসলে তো হবেই। যেটুকু লুফল আছে আমাদের সেটুকু আমরা নিজেরাই করে নিতে পারবো। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রশ্ন, 175 কোটি টাকার প্রকল্পে 1015 কোটি টাকা খরচ করে এই কেমন প্রকল্প গড়ে তুলল বিসিক? চলতি বছরে 30 জুন এই প্রকল্পের কাজ সমাপ্ত ঘোষণা করে শিল্প মন্ত্রণালয়। তবে শিল্পনগরীর বাস্তবতা মনে করে দিচ্ছে রবীন্দ্রনাথের সেই ছোট গল্পের সংজ্ঞা, শেষ হইয়াও হইল না শেষ। বিশেষজ্ঞরা বলছেন, এইভাবে চলতে থাকলে আন্তর্জাতিক স্বীকৃতির পাশাপাশি রপ্তানি আয় বৃদ্ধি কোনো লক্ষ্যই অর্জিত হবে না। সেলিম মালিক, RTV, চামড়া শিল্পনগরী, সাভার। পটুয়াখালীর বাউফলের কালাইয়ায় মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল চত্বরে এসব সামগ্রী দেওয়া হয়। মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ASM ফিরোজ আলমের পৃষ্ঠপোষকতায় ও কালাইয়া ইউনিয়ন পরিষদ এর আয়োজন করে। মার্কেন্টাইল ব্যাংকের কালাইয়া শাখা প্রধান আল মামুন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচে টি-20 সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে বিশেষ ভাড়া করা বিমানে বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় অসিরা। ইমিগ্রেশন ছাড়াই সেখানে থেকে সরাসরি টিম হোটেলের কঠোর জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়েন তারা। 3 দিন কোয়ারেন্টিনের পর অনুশীলনের সুযোগ পাবে অস্ট্রেলিয়া। এদিকে সফল সিরিজ শেষে জিম্বাবুয়ে থেকে সকালে দেশে ফিরেছে বাংলাদেশ দল, সরাসরি উঠেছে টিম হোটেলে। অজিদের মতো টাইগারদেরকেও থাকতে হবে 3 দিনের কোয়ারেন্টিনে। 3 আগস্ট শুরু হয়ে 9 আগস্ট শেষ হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার 5 ম্যাচের টি-20 সিরিজ। জিম্বাবুয়ে 1 মাস সফর শেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সকালে বাংলাদেশ দলকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে শুরু হয় সফর, শেষ হয় টি-20 দিয়ে। সে টেস্ট ও ওয়ানডেতে একচেটিয়াভাবে সিরিজ জিতে নেয় বাংলাদেশ, আর টি-20তে 2-1 সিরিজ জয় পায় মাহমুদুল্লাহ বাহিনী। ঢাকায় ফিরে সরাসরি হোটেলে চলে যায় পুরো দল। সেখানে 3 দিনের কোয়ারেন্টাইন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 মিশনে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। এদিকে আজ বিকেল 5টায় ম্যাচ টি-20 সিরিজ খেলতে ঢাকায় আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আবারও দেশের করোনা প্রসঙ্গ। গত 24 ঘন্টায় প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে আরও 239 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 20,255 জনে। নতুন করে শনাক্ত হয়েছেন 15,271 জন। সর্বমোট আক্রান্ত হয়েছেন 12,26,253। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।